যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি হলো পথের পাঁচালী। পথের পাঁচালী সম্পর্কে জানেন না কিংবা পথের পাঁচালী সিনেমা দেখেননি, বই পড়েননি এমন মানুষ কমই রয়েছে, বিশেষ করে যারা বই নিয়ে ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন তাদের মধ্যে। আর যারা একাডেমিক পড়াশোনা করেন তাদেরকেও এই পথের পাঁচালী পড়তে হয়েছে তাদের একাডেমিক কারণে, কারণ তাদের এই বিষয়টি পাঠ্য থাকে। পাঠ্য থাকার কারণে তো কিছুটা হলেও পাঠ করতে হয় এবং সে বিষয়ে একটা ধারণা জন্ম নেয়। যাই হোক, আমি পথের পাঁচালী নিয়ে কথা বলবো। পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটি সবাই জানেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অসামান্য লেখক, এটিও আমরা জানি। এছাড়াও অপুর সংসার, ওদিকে অপরাজিত এবং পথের পাঁচালীকে অনেক সময় কিন্তু ট্রিলজি হিসেবেও উল্লেখ করা হয়। আজকে যদিও ও দুটো নিয়ে কথা বলার জায়গা নেই কিংবা ওই দুটো নিয়ে কথা বলবো না, আজ পরবর্তী কোনো এক ভিডিওতে হয়তো আরও দুটো বই নিয়ে কথা বলা যেতে পারে। আজকে শুধু পথের পাঁচালী নিয়ে কথা বলবো। পথের পাঁচালী নিয়ে কথা বলতে গেলে এটি হয়তো 1-2 ঘন্টাও হয়ে যেতে পারে, কিন্তু ভিডিও এত লম্বা করা যাবে না, আপনারা ধৈর্য হারাবেন। কখনো সময় হলো এটি ভাগে ভাগে করা যাবে। আর শুধু এর সারাংশ কিংবা মূল যে জায়গাটা সেটি আলোচনা করার চেষ্টা করব। পথের পাঁচালী, পাঁচালী শব্দের অর্থ হলো গীতি কাব্য, মানে গীতি গান, গীতি কবিতা কিংবা গীতি, মানে এটা পথের পাঁচালী মানে গ্রাম্য একটা ব্যাপার আছে। গ্রামের যে সংস্কৃতি, সমাজ সংস্কৃতি, পরিবেশ পরিস্থিতি তার সাথে রিলেটেড এই হলো এই উপন্যাসটি। সে জায়গাতে পথ মানে তো বোঝেন মানুষের, গ্রামের পথ, পথের মানে মানুষের, জনগণের যে, আসলে আমি যদি রাজনৈতিক চিন্তা থেকে কিংবা রাজনৈতিক ভাষা থেকে বলি যে জনগণের সংস্কৃতিকে তুলে ধরাই হলো পথের পাঁচালী উপন্যাসের মূল জায়গা। পথের পাঁচালী উপন্যাসে বেশ চরিত্র রয়েছে, অনেকগুলো চরিত্র রয়েছে, গ্রাম বাংলার চিত্র রয়েছে, এদিকে না পাওয়ার বেদনা রয়েছে, হারানোর বেদনা রয়েছে, হাহাকার রয়েছে, শ্রেণী রাজনীতি রয়েছে, সমাজ রাজনীতি রয়েছে, আর্থসামাজিক বিশ্লেষণ রয়েছে এবং পারিবারিক যে বিষয়, সংস্কৃতির সংকট, সেগুলো উল্লেখ রয়েছে। কিভাবে নানান বিষয়ের একেবারে সংমিশ্রণ ঘটিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তা যারা পড়েছেন তারাই ভালো করে উপলব্ধি করতে পারবেন। পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্র হলো অপু, দুর্গা, ওদিকে সর্বজয়া, হরিহর। অপু এবং দুর্গার মা বাবা হলেন সর্বজয়া এবং হরিহর। অপু সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, দুর্গা সম্পর্কেও জানেন। এই উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু আবার অপুকেও বলা হয়। কেন বলা হয় সেটি নিয়ে আমি পরে ব্যাখ্যা টানবো কিংবা কথা বলার আলোচনা করার চেষ্টা করব। উপন্যাসটি শুরু হয় অপুর জন্ম, মানে ভূমিষ্ঠ এক শিশু সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন একটা প্রেক্ষাপট দিয়েই উপন্যাসটি শুরু হয়, কিন্তু সেই অপুই কিন্তু এই উপন্যাসের প্রধান চরিত্র হয়ে উঠে। অপু এবং দুর্গার যে মেলবন্ধন, যে বন্ধন, যে আত্মিকতা, এটা কিন্তু সবাই দেখেছেন। এটা আমরা কিন্তু প্রায় সময় ভাই বোনের যে সম্পর্ক সেগুলাতে অনেক সময় ব্যবহার করে থাকি। অপু এবং দুর্গার গল্পটা কিংবা তাদের যে বেড়ে ওঠা, তাদের যে বন্ধন, তাদের যে একে অপরের প্রতি মায়া, একে অপরের প্রতি স্নেহ, একে অপরের প্রতি বন্ধুত্ব, সেগুলো কিন্তু আমরা নানান সময়ই নানান পরিবারেই সেগুলো কিন্তু উদাহরণ হিসেবে আসে। এরপরে বিষয় হলো হরিহর ছিলেন পণ্ডিত ব্যক্তিত্ব। হরিহর পাণ্ডিত্য প্রকাশ করতে ভালোবাসতেন, অসম্ভব পাণ্ডিত্য ছিল তার, এবং শ্বশুরকুলে সব অনেক জমি জায়গারও মালিক তারা ছিল। হরিহর ভেবেছিলেন যে এই জমি জায়গা দিয়েই আজীবন চলে যাবে, বৈষয়িক কোনো ব্যাপারে তার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিংবা চাহিদা ছিল না। তার যে মানে এরকম পাণ্ডিত্য করে বেড়াবে, এইভাবেই তার দিনাতিপাত বা জীবন নিপাত হবে, এটাই তিনি চেয়েছিলেন। কিন্তু বাস্তবতা খুবই নির্মম। আমরা যারা জানি যে বিষয়ে সমাজ রাজনীতি সম্পর্কে জানি, তারা জানি যে আসলে সমাজে টিকে থাকার জন্য বাস্তবতার সাথে কতটা নিজেকে সংমিশ্রণ ঘটাতে হয়। সমাজ পরিবর্তনের সাথে ভৌগোলিক আর্থসামাজিক বিশ্লেষণের সাথে নিজেদের যে চিন্তা চেতনারও অনেক পরিবর্তন কিন্তু ঘটাতে হয়। আমরা নানান প্রেক্ষাপটে সেটা করেও থাকি। এই উপন্যাসে হরিহর এই জায়গায় কিন্তু নিজেকে ঘটাতে অনেক সময় পারেনি।
যেটি হলো যে তাদের নিশ্চিন্দিপুর এক গ্রামে তাদের বাস, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারই তাদের বাস। প্রায় হাহাকার লেগে থাকে, প্রায় সময়ই সর্বজয়ার মাথায় হাত, হ্যাঁ, সর্বজয়ার মাথায় টেনশন। আবার এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ইন্দিরা ঠাকুরুন। ইন্দিরা ঠাকুরুন হলেন হরিহরের বোন। হরিহরের বোন থাকা সত্ত্বেও পদুর সম্পর্কের এক বোন, যাকে আসলেই সর্বজয়া এক আপদ মনে করেন। তাদের ঘরে পরিবারের জন্য এক আপদ, মানে একটা আপদ উড়ে এসে জুড়ে বসেছে, এরকম একটা আপদ মনে করে। কারণ আমরা যারা অভাবী সংসারগুলো দেখেছি, কিংবা আমরা যারা সমাজকে পর্যবেক্ষণ করি কিংবা সমাজের মানুষগুলোকে বোঝার চেষ্টা করি, তারা দেখি যে অভাবের একটা সংসারে একজন মেহমান কিংবা একজন স্বজন একদিনের বেশি 2 দিন কিংবা 7 দিন থাকলেই কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু বাস্তবতা। অনেক সময় মনের ইচ্ছে থাকলেও, টান থাকলেও কিন্তু আমরা না পারার কারণে কিন্তু সেটার প্রভাব, খুবই নেতিবাচক প্রভাব পড়ে। এখানে লেখক সম্ভবত সেটি দেখাতে চেয়েছেন যে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে এরকম একটা মানুষের আবির্ভাব ঘটলে সেই পরিবারটার অবস্থা কি হয়। সর্বজয়া প্রায় সময়ই ইন্দিরা ঠাকুরানীর সাথে লেগে থাকে, একেবারে লেগে থাকে বলতে ঝগড়াঝাটি লাগে। প্রায় সময়ই এই বিষয়টাকে খুব সুন্দরভাবে বিভূতিভূষণ দেখিয়েছেন, আপনারা পড়লে বুঝবেন। কিন্তু অপু খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে থাকে। আর ওইদিকে ইন্দিরা ঠাকুরুন মাঝে মধ্যে একটা কাপড়ের, মানে একটা শাড়ি কাপড়ের ভিতরে আরো কিছু জিনিসপত্র ঢুকিয়ে পুটলা করে প্রায় সময়ে চলে যায়। কিন্তু কোথায় যাবে একটা মানুষ, কোথায় যাবে? তার তো যাওয়ার জায়গা নেই, কোথায় যাবে? অজানা উদ্দেশ্যে পথ হারালে তো হবে না, অজানা উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু আবারও সন্ধ্যা নাগাদ ফিরে আসে। এইভাবে বেশ কয়েক দিন এরকম করেছে। এই হলো একটা কাহিনীর সূত্রপাত, যে এরকম একটা পরিবার, সেই পরিবারের 4 জন সদস্য, এর মধ্যে আরেকজন সদস্যের আবির্ভাব ঘটে, সেই সদস্যের কারণে তাদের পরিবারে ঝগড়া লেগে থাকে। এদিকে অপু এবং দুর্গা হলো সারাক্ষণ টই 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 করে এ পাড়া থেকে ও পাড়া, এ জঙ্গল থেকে ও জঙ্গল ঘুরে বেড়ায়। কোথায় পাখি ডিম পেড়েছে, কোথায় উলু কচু আছে, কোথায় বনু কচু আছে, কোথায় কি আছে সেগুলো ঘেটে বেড়া। আর যখন সন্ধ্যার সময় ফিরে সবসময় সর্বজয়া বকাঝকি করতে থাকে। কিন্তু তাদের যে চঞ্চলা চপলা, দুর্গা যে চঞ্চলা চপলা শিশু মন, তাকে তো আর আটকে রাখা যায় না, আসলে তাকে তো আর খাঁচায় বেঁধে রাখা যায় না, মানুষের মনকে তো আর খাঁচায় বেঁধে রাখা যায় না। দুর্গা দিব্যি সেই আবার পরের দিন সকাল হয়, সেই সময় আবার 2 ভাই বোন হাতে ধরে 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 আবার ঘুরতে যায়। ওইদিকে আমি যেটা প্রথমেই বলেছি শুরুতে, যে শ্রেণী রাজনীতিটা কিন্তু সমাজের ভেতরে প্রবল। আমরা এটা এখনো দেখি, স্টিল নাও দেখছি, বিভিন্নভাবে দেখছি। আমরা প্রত্যেকেই যদি বিষয়টাকে অনুধাবন করি, তাহলে দেখি যে শ্রেণী রাজনীতি একটা সমাজের মানুষের ভেতরে কতটা বিরূপ প্রভাব ফেলে। যা হোক, এভাবে আবার এদিকে অপু দুর্গাদের পরিবার, নিশ্চিন্দিপুর গ্রামে অপু দুর্গাদের পরিবার একটু গরিব হওয়ার কারণে এবং তার বাবার পাণ্ডিত্য, কিন্তু সেই পাণ্ডিত্যের কোনো মূল্যায়ন সেই সমাজে কিন্তু হয় না, কারণ তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। ওইদিকে অপু দুর্গা একটু গরিব হওয়ার কারণে অন্য গ্রামের অন্য যে পরিবার কিংবা অন্য যে শিশুরা আছে তাদের সঙ্গে যাতে না মিশতে পারে, তারা একটা খাবার খেতে গেলে অপু দুর্গাকে দেখলে তারা সেটি লুকিয়ে রাখে। কারণ পরিবার তাদেরকে সেভাবে শিক্ষা দিয়েছে, কারণ তারা, মানে আমাদের গ্রামে তো আছে চোখ লেগে যাবে কিংবা এরকম একটা কোনো একটা কারণে, মানে একটা অবহেলা দৃষ্টিতে তাদেরকে দেখা হয়। আবার এদিকে অপু কিন্তু দিব্যি কল্পনা বিলাসী। সে কখনো এক জঙ্গলের ভিতরে গিয়ে কল্পনা করতে থাকে, কখনো এক বনের ভেতরে গিয়ে কল্পনা করতে থাকে, কখনো নদীর ধারে গিয়ে কল্পনা করতে থাকে। এই কল্পনায় কখনো আবার দুর্গা ব্যাঘাত ঘটায়, যেটা আবার অপু কিন্তু পছন্দ করে না। দেখে ফেললে অপু একটু লজ্জা পায় কিংবা বিষয়টিকে সে একাই করতে পছন্দ করে, কারণ কল্পনার জগতে ভেসে বেড়ানো তো আসলে অনেকেরই ইচ্ছে কিংবা অনেকেই বিষয়টিকে এনজয় করে। এদিকে
এই হলো ঘটনা। এইভাবে এভাবে ঘটনা কিন্তু একের পর আগাচ্ছে, ঘটনা আগাচ্ছে। বিভূতিভূষণ সুন্দরভাবে শব্দের যে গাঁথনি সেটা কিন্তু একের পর এক পৃষ্ঠার পর পৃষ্ঠা মেলবন্ধন ঘটিয়েছে এই পথের পাঁচালী উপন্যাসটিতে। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ দৃশ্যপট এখানে রয়েছে এবং ট্র্যাজিকও বটে। ইন্দিরা ঠাকুরন হঠাৎ মারা যান। ইন্দিরা ঠাকুরের মারা যাওয়ার দৃশ্যটাও কিন্তু এখানে সর্বজয়া সারাক্ষণ লেগে থাকতো কিংবা সারাক্ষণ একটি হতো, তখন কিন্তু তাদের ভেতরে ইন্দিরা ঠাকুরন মারা যাওয়ার বিষয়টি তাদেরকে একটু হলেও কষ্ট দেয় এবং তার অভাবটা তাদেরকে কষ্ট দেয়। এই হলো কয়েকটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে, সমাজের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু কয়েকটা ধাপে ধাপে এগিয়েছে। মনে হবে না এটা পথের পাঁচালী কোনো অখণ্ড বিষয় না, সমাজের অনেকগুলো বিষয়, অনেকগুলো ছন্ন 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 বিষয়, যে বিষয়গুলোর সাথে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে রিলেট করতে পারি, নিজেকে রিলেট করতে পারি, নিজের পরিবারকে রিলেট করতে পারি, সন্তান বিভিন্নভাবে কিংবা করতে পারি, গ্রাম বাংলার সংস্কৃতিকে আমরা বুঝতে পারি। আসলে আমরা যারা অনেকে গ্রামে বড় হয়েছি তারা কিন্তু আরো বেশি এটি করতে পারি। এরপরে যে বিষয়টি হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপু এবং দুর্গার যে বনভোজন। এটাও কিন্তু এগুলো কিভাবে এগুলা ছন্ন ছন্ন ছোট ছোট বিষয় বলছি, যে কেউ যদি ছোট সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা লিখতে চায় তাহলে কিন্তু এখান থেকেও নিতে পারবে। আমি হলে নিতাম আর কি, এটা পড়েই অনেক ধরনের নিজের দিয়ে তৈরি করে প্রশ্ন তৈরি করে উত্তর তৈরি করে কিন্তু পরীক্ষার হলেও লেখা যেতাম আর কি, আমি সেটা চেষ্টা করতাম। এরপরে হলো একটি বনভোজন, অপু এবং দুর্গাদের বনভোজন। অপু এবং দুর্গা তো ছোটবেলা থেকে তারা বৈশ্বিক যে বৈভব সেই পরিবেশে বেড়ে ওঠেন এবং তাদের ভিতরে সেই সংস্কৃতি দাঁড়ায়ও নি। এটা প্রথমত পরিবারের কারণে, দ্বিতীয়ত তারা নিজেরাই এই সংস্কৃতি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখেছে। অপু এবং দুর্গার যে বনভোজন সেখানে ভাত, একটা বুন কচু, ওলো কচু আলু এটা সিদ্ধ, তারপরে ডাল, এরকম একটা বনভোজন। কিন্তু সেই বনভোজন কি মজা, মনের ভেতরে চোলা খুঁড়ে নিজেরা প্রতিদিনই তো মানুষ খায়, কিন্তু এটা একটা আলাদা আনন্দ আছে এই বনভোজনে। সেখানে চোলা খুঁড়ে নিজেরা রান্না করে খুব হই হল্লা করে খাওয়া দাওয়া হয়, খুব আনন্দ করে। কিন্তু ওই একই ঘটনা ঘটে বাড়ি ফেরার পরে সর্বজয়া কিন্তু খুব রেগে যায়, রাগারাগি করে, কিন্তু তারা আবারও একই ঘটনা ঘটায়। এইভাবেই উপন্যাসের গতিপথ আগাতে এক সময় দেখা যায় যে আসলে অভাব অনটন আরো বাড়তে থাকে। হরিহর তখন সর্বশান্ত হয়ে যায়, তার আর এই নিশ্চিন্তের পর থাকার কোনো ইচ্ছা থাকে না। এর মধ্যে এই উপন্যাসের সবচেয়ে ট্র্যাজিক যে ঘটনা কিংবা ট্র্যাজিক যে বিষয় সেটি হলো দুর্গার অসুস্থতা। দুর্গা অসুস্থ হয়ে পড়ে, তার অসুস্থ চিকিৎসা না করাতে পারা, দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকা, জ্বর বাড়তে থাকা, যেটি উপন্যাসের ট্র্যাজিক বিষয়। এবং এটি যখন আপনি নিজের সঙ্গে আমরা পড়ি তো একটা মনের সংমিশ্রণ ঘটে, যে চিন্তার সাথে একটা বই পড়ছে, সেটা যখন চিন্তাই নি মস্তিষ্ক নি, তখন কিন্তু সেটা সেটা কিন্তু আউটপুট ভালো হয়। সেটা কিন্তু পরবর্তীতে, যেমন আমি যদি উপন্যাসটি পড়ে বুঝতে না পারতাম কিংবা সেটাকে ধারণ করতে না পারতাম তাহলে হয়তো বলতে পারতাম না, কারণ পড়লেই তো শুধু হবে না, সেটাকে নিজের চিন্তার সঙ্গে, নিজের সংস্কৃতির সঙ্গে রিলেট করতে হবে। সেটা সমালোচনার জায়গা হলে সমালোচনা করতে হবে, আলোচনা পর্যবেক্ষণের জায়গা হলে সেটা করতে হবে, কিন্তু সেটার জন্য তো পড়তে হবে, ভালো করে পড়তে হবে। আমি যখন এই দুর্গার বিষয়টা পড়েছি কিংবা সিনেমাতেও দেখেছি, দুটোতেই দেখতে হয়েছে, আমার পাঠ্য ছিল যে কারণে পড়তেও হয়েছে। সে ট্র্যাজিক ঘটনা, যে দুর্গার এই দৃশ্য আমরা তো দেখি যে আমাদের পরিবারগুলো কিভাবে দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু ট্রিটমেন্ট করানো যায় না, টাকার অভাবের কারণে ট্রিটমেন্ট করানো যায় না, সে ট্রিটমেন্টের অভাবে, চিকিৎসার অভাবে একবার রোগে ভোগে মারা যায়। কিন্তু এখানে দুর্গার বিষয়টা এভাবেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। এবং দুর্গা মারা যাওয়ার পরে সবচেয়ে বেশি শকড হয় অপু খুবই ভেঙে পড়ে। অপু এই ভেঙে পড়ার দৃশ্যটাও কিন্তু আপনার ভেতরকে একটু হলেও নাড়া দিবে। এই যে বিষয়টা, আপনি কতগুলা বিষয় পেলেন। প্রথমে একটা পরিবার, সে যশোর থেকে নিশ্চিন্তপুর গিয়ে বাস করে এবং তার অগাধ পাণ্ডিত্য থাকার সত্ত্বেও সে পণ্ডিতি করতে পারে না, পণ্ডিত্যের সেই বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। ওদিকে পূর্বপুরুষদের জমিদারি থাকা সত্ত্বেও সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, তখন
দেখা যায় যে তার অভাব অনটন লেগে থাকে, মানে বেশ কয়েকটা ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গিয়েছে। ওদিকে অপুর জন্ম নেওয়া, ইন্দিরা ঠাকুরুন, হ্যাঁ, তারপরে গ্রামের অন্যান্য মানুষের মানে একটু ধনীদের যে অবস্থা এবং তাদের উপর তার যে প্রভাব, সর্বজয়ার যে মাথায় বাড়ি পড়ে, সর্বজয়া যে সারাক্ষণই অস্থিরতার মধ্যে থাকে, এগুলো কিন্তু অনেকগুলো বিষয় ইতিমধ্যেই উঠে এসেছে যদি আপনি একটু গুছিয়ে নেন আর কি, গুছিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করেন। এরপরে যেটি হলো, তারা আসলে চিন্তা করলো যে তারা এখান থেকে চলে যাবে, কাশিতে গিয়ে বাস করবে। সেখানে ব্রাহ্মণ যে হরিহর যেহেতু ব্রাহ্মণ ছিলেন, এটা স্কিপ হয়ে গেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারা কাশিতে ব্রাহ্মণদের হয়তো ভালো একটা মূল্যায়ন আছে, সেই কারণে তারা সেখানে যেয়ে বসতি গড়েন। কিন্তু সেখানে একটি স্যাঁতসেঁতে ঘর, স্যাঁতসেঁতে পরিবেশ। আসলে যারা আসলেই সমাজের একটা শ্রেণীর শিকার হয়, হ্যাঁ, মধ্যবিত্ত কিংবা গরিব দরিদ্র শ্রেণীর শিকার, তাদের ভাগ্যের পরিবর্তন তো এই সমাজ আসলে এত দ্রুত করে না। আমরা দেখছি যে ধনী যারা আরো ধনী হয়, গরিব যারা আরো গরিব হয়, কারণ এটাই সমাজ রাজনীতি কিংবা আর্থসামাজিক জায়গা। এটা আসলেই রাজনীতির অংশ, রাজনীতির বাইরে তো আসলে কিছু নয়। সুতরাং এটি কিন্তু একটা রাজনৈতিক, ঐতিহাসিক, সামাজিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাসও বটে। আপনি এখানে রাজনীতি বাদ দিয়ে শুধুমাত্র প্রেম কাহিনী কিংবা গল্প কিংবা গ্রাম বাংলা চিত্রপট অঙ্কন করলে কিন্তু এর অসম্পূর্ণতা থেকে যায়। এখানে আপনার রাজনীতি ডাকতে হবে, সমাজ রাজনীতিকে ডাকতে হবে, ওইদিকে আর্থসামাজিক বিশ্লেষণ, গ্রাম বাংলার সংস্কৃতি, এদিকে প্রেম, এদিকে আপনার বন্ধন, ভাই বোনের যে বন্ধন, এই সম্পর্কগুলো, প্রত্যেকটা সম্পর্ককে মূল্যায়ন করেই কিন্তু এই উপন্যাসের গতিপথ এগিয়েছে এবং যারা পাঠক তাদেরও কিন্তু সেটি করতে হবে। এরপরে এভাবে উপন্যাসটি এমন এক সময় এসে পৌঁছায় যে অপু আসলে তখন এক তরুণ যৌবন হয়। তো অপু তখন আসলে উঠন্ত, হ্যাঁ, এক তেজদীপ্ত এক তরুণ হিসেবে বেড়ে উঠছে। তখন এই উপন্যাসটি এসে একটা সমাপ্তি ঘটে। এখন এটা আসলে ছোট্ট একটি অংশ, সারাংশ আমি বলবো যে এই উপন্যাসের এটি একটা ছোট্ট অংশ, কিন্তু এই যে বিষয়গুলো, এই যে জায়গাগুলো, এগুলো আসলে কোনোটাই ভুল নয়। সুতরাং সাহিত্য সংস্কৃতি যদি জনগণের সংস্কৃতি হয়ে ওঠে, জনগণের ভেতরকে নাড়া দেয়, প্রভাবিত করে, মস্তিষ্ককে আন্দোলিত করে, তখন কিন্তু সেটা ইতিহাসে টিকে থাকে। আমি শেষ কিন্তু টানবো এটা দিয়ে যে ইতিহাসের টিকে থাকার জন্য আপনার জনগণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আপনার বই লিখছেন, সেখানেও আপনার গ্রাম বাংলা শুধু সুন্দর সুন্দর দৃশ্যপট আঁকলেন, কিন্তু সেখানকার অভাব অনটন আনলেন না, সেখানকার সমাজ রাজনীতি আনলেন, তাহলে কিন্তু সেটা ইতিহাসের টিকে থাকবে না। সুতরাং ইতিহাসের টিকে থাকার জন্য জনগণের সংস্কৃতি হিসেবে গড়ে ওঠে এরকম সংস্কৃতি তৈরি করতে হবে। পথের পাঁচালী উপন্যাস এই জায়গায় কিন্তু সার্থক। আমি সত্যিকার অর্থে আমার যে বোধ শক্তি কিংবা বোধোদয়, সেই জায়গা থেকে বলবো এটা একটা সার্থক উপন্যাসের গল্প। আজকের মতো এখানেই শেষ করছি। যদি অনেক ধরনের ত্রুটি রয়েছে, ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে পারেন।